অ্যাসিড এগুলি তোমরা আগে পড়ছো। অ্যাসিড, হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ বেস, অ্যালকালি, হোয়াট ইজ বাফার, এগুলি তোমরা সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পড়ে আসছো। তারপর আমি একটু রিভিশন দিয়েছি। অ্যাসিড হচ্ছে সাবস্টেন্স হুইচ ডোনেটস প্রোটিন, মানে প্রোটিন ডোনার সাবস্টেন্স গুলা হচ্ছে অ্যাসিড। আর বেসটা হচ্ছে প্রোটিন অ্যাকসেপ্টর, হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্টর যেটা, সেটা হচ্ছে বেস। অ্যালকালি, অ্যালকালি হচ্ছে মেটাবলিক হাইড্রোক্সাইড soluble in water are called alkalis, or alkalis are soluble bases. সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে অ্যালকালি। পিএইচ, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা হচ্ছে পিএইচ। এরপর আসো তুমি বাফার। A buffer system is a mixture of weakly distributed acid and salt of that acid. Weak acid এর সাথে salt of that acid or weak base এর সাথে its salt, এটা হচ্ছে বাফার। বাফারের carbonic acid and sodium bicarbonate constitute a buffer system. If acid is added to sodium bicarbonate, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে the following reaction occurs. তাহলে সোডিয়াম বাইকার্বনের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনিক অ্যাসিডটা তৈরি হবে। এটা হচ্ছে বাফার। বাফার হচ্ছে অ্যাসিডের সাথে সল্ট হবে অথবা বেসের সাথে সল্ট হবে, সেটা হচ্ছে বাফার। বাফার সিস্টেম অফ দ্য বডি, তোমরা জানো যে বডি ফ্লুইড বাফার সিস্টেম, তারপর হচ্ছে ইউরিনারি সিস্টেম, থ্রু ইউরিনারি সিস্টেম, থ্রু রেসপিরেটরি সিস্টেম, এগুলো হচ্ছে বাফার সিস্টেম। রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, বাইকার্বনেট বাফার সিস্টেম, এগুলো আমি ডিটেইলস যাচ্ছে না। বাইকার্বনেট বাফার সিস্টেম, আরেকটা আছে রেনাল কন্ট্রোল ইউরিন বাফার সিস্টেম, যেটা এগুলো আমি ডিটেইলসে যাব, পরের গুলো আছে। এবার আসো অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সময় আসে। Acid base disorder present clinically either with the effects of tissue malfunction due to disturbed pH or with secondary changes in respiration as a response to underlying metabolic changes, যেটা হচ্ছে cosmoid respiration during metabolic acidosis, এটা হচ্ছে distress breathingটা হবে cosmoid respiration এ, deep breathing এবং gasping যেটা হবে সেটা হচ্ছে cosmoid respiration এ। যেটা অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলা কি কি আছে? অ্যাসিড বেস ডিসঅর্ডার হচ্ছে অ্যাসিডোসিস বা অ্যালকালিসিসটা হয়, মেটাবলিক অ্যাসিডোসিস অথবা রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা মেটাবলিক অ্যালকোলিসিস অথবা রেসপিরেটরি অ্যালকোলিসিস। এই চারটা ডিসঅর্ডার অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো হচ্ছে। এখন এই চারটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। আজকের টপিকটা এটাই বেশি। একটা চার্ট আছে, যে চার্টার মাধ্যমে ইজিলি আমরা জানি যে পিএইচটার উপরে ডিপেন্ড করতেছে। আরেকটা এখানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট। রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে কি হয়? অ্যাসিডোসিস হলে এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেশি হবে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন বেশি হবে তখন পিএইচটা কম হবে, ডিক্রিজ করবে। তো ইনক্রিজ হাইড্রোজেন কনসেন্ট্রেশন এবং ডিক্রিজ পিএইচ, এটা একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে। আর যেহেতু এটা রেসপিরেটরি সিস্টেমের রিলেটেড, তাহলে এখানে প্রাইমারি ইভেন্টস আছে, মেইন ফাংশন যেটা প্রাইমারি ইভেন্ট যেটা, সেটা হচ্ছে যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড ডাবল ডাবল ইনক্রিজ হবে এবং বাইকার্বনেটটা ইনক্রিজ হবে। তো প্রাইমারি ইভেন্টস যেটা, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা এটা অ্যাকুমুলেশন হবে। আর মেটাবলিক অ্যাসিডের জায়গায় ঠিক উল্টাটা হবে, সেটা হচ্ছে যে
এখানে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে পিএইচ এবং হাইড্রোজেনের একই থাকবে, যেমন পিএইচটা কমবে হাইড্রোজেনটা বাড়বে, হাইড্রোজেন আয়ন বাড়ার কারণে পিএইচটা ডিক্রিজ করবে। এখানে প্রাইমারি ইভেন্টসটা হচ্ছে বাইকার্বনেট। তো মেটাবলিক কস্ট তো এখানে হবে বাইকার্বনেট, এখানে ডবল এন হচ্ছে বাইকার্বনেট, আর এগুলো হচ্ছে ডিক্রিজ হবে, বাইকার্বনেট ডিক্রিজ হবে। আর রেসপিরেটরি অ্যালকালিসিসের ক্ষেত্রে যেটা হবে, এখানে যেহেতু অ্যালকালিসিস সেখানে পিএইচটা বাড়বে, হাইড্রোজেনটা কমবে। প্রাইমারি ইভেন্টস যেহেতু রেসপিরেটরি, এখানে প্রাইমারি ইভেন্টসটা হবে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড, এটা ডিক্রিজ করবে, বাইকার্বনেটটা ডিক্রিজ করবে। আর মেটাবলিক অ্যাসিডিক অ্যাসিড যেহেতু মেটাবলিজম রিলেটেড, সেখানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড না, এখানে হবে বাইকার্বনেট হবে প্রাইমারি ইভেন্টস। তাহলে এখানে মেটাবলিক অ্যালকালিসিসের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নটা কমে যাবে, হাইড্রোজেন আয়নটা যখন কমে যাবে তখন পিএইচটা বেড়ে যাবে, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনিক বাইকার্বনেটটা বেশি বাড়বে। এটা হচ্ছে বাইকার্বনেটটা হচ্ছে প্রাইমারি ইভেন্ট। মেটাবলিকের ক্ষেত্রে আমরা প্রাইমারি ইভেন্টসটা হচ্ছে বাইকার্বনেট। আর রেসপিরেটরি ক্ষেত্রে সেটা প্রাইমারি ইভেন্টটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তোমার যদি এই চার্টটা মনে থাকে তুমি ইজিলি তুমি বলতে পারবে, এই চার্টটা তুমি মনে রাখতে হবে। এবার ইন্ডিভিজুয়ালি আসো। ফার্স্ট আমি যেটা মেটাবলিক অ্যাসিডোসিসটা, মেটাবলিক ওই চার্ট অনুযায়ী আমরা মেটাবলিক অ্যাসিডোসিসটা মানে কি, এখানে মেটাবলিজম প্রাইমারি ইভেন্টসটা হবে বাইকার্বনেট, আবার অ্যাসিডোসিটির ক্ষেত্রে এখানে পিএইচটা হাইড্রোজেন আয়নটা বেশি হবে, পিএইচটা ডিক্রিজ করবে। মনে আছে? এই তো এই দেখো মেটাবলিক হচ্ছে পিএইচটা ডিক্রিজ করলে হাইড্রোজেন আয়নটা ইনক্রিজ করছে, এবং এখানে বাইকার্বনেট প্রাইমারি ইভেন্টস, প্রাইমারি ইভেন্টস বাইকার্বনেট। তো ডেফিনিশনটা যদি বলি, যেটা as a condition, it is defined as a condition in which the decrease in pH due to primary by the decrease in bicarbonate concentration. Bicarbonate concentration প্রাইমারি ইভেন্টসটা হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন। এবার আসো এই কজ গুলা কি কি, মেটাবলিক অ্যাসিডোসিসের কজ। মেটাবলিক অ্যাসিডোসিস এটা ডিপেন্ড করে অ্যানায়ন গ্যাপের উপরে। অ্যানায়ন গ্যাপটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন গ্যাপ হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুটার ভিতরে যেটা ডিফারেন্স, যেটা এটা আমি লাস্টে যেটা আছে যেটা আমি পরে পড়াবো, দুটার ভিতরে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। পজিটিভ চার্জ পার্টিকেল আর নেগেটিভ চার্জ পার্টিকেলের মাঝখানে যে দুটার ভিতরে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। তো মেটাবলিক অ্যাসিডিক অ্যাসিড তো নরমাল অ্যানায়ন গ্যাপের অনুযায়ী আমরা যে কজ গুলা পাবো, সেটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড এডিশন যদি আমরা করি, সেক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, কারণ এখানে থেরাপিউটিক ইনফিউশন হতে পারে বা পয়জন হতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে ইনফিউশনটা হলে। আরেকটা হচ্ছে জিআই বেস লস হবে, যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিসটা কি বাইকার্বনেট আয়নটা বেশি ডিক্রিজ করবে, তো জিআই লস, ভমিটিং হবে, ডায়রিয়া হবে, এগুলো এইসব ক্ষেত্রে একটা লস হবে। এছাড়া রেনাল টিউবাল অ্যাসিডোসিস, সেখানে ইউরিনারি লস হবে বাইকার্বনেট, ইউরিনারি লস অফ বাইকার্বনেট। এগুলি হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ। একটা হচ্ছে আমি এডিশন, মানে আমি ইয়াতে বডিতে আরো বেশি দিলাম, যেটা থেরাপিউটিক ইনফিউশন পয়জন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এসিড পরিমাণটা বেশি হয়ে যাবে, আর জিআই লস হবে। আর একটা হচ্ছে রেনাল টিউবাল অ্যাসিডোসিস বা রেনাল ইউরিনারি লস হবে বাইকার্বনেট আয়ন। এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিড হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপের যে কজগুলো। ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, অ্যানায়ন গ্যাপটা নরমাল রেঞ্জ হচ্ছে, মানে লেভেলটা হচ্ছে 12 মিলি মিকোমোলার পার লিটার। এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপের রেঞ্জ বলা যাবে না অ্যানায়ন গ্যাপের। এবার আসো তুমি ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ এখানে আছে এন্ডোজেনাস অ্যাসিড লস, আর এটা হচ্ছে এক্সোজেনাস অ্যাসিড লস। এন্ডোজেনাসের ক্ষেত্রে যেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, স্টারভেশন, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, এগুলো হচ্ছে অ্যাসিড অ্যাকুমুলেশনটা যেটা হবে। যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানে এখানে কিটোন বডি অ্যাকুমুলেশনটা হবে, এবং এটা ডায়াবেটিস এর রিলেটেড, মানে হাইপারগ্লাইসেমিয়া হবে।
ইকুইভ্যালেশন অফ কিটোন উইথ হাইপারকেন। আর স্টারভেশনে কিন্তু কিটোন বডি বা কিটোন একুমুলেশন হবে, কিন্তু এখানে কোনো হাইপার গ্লাইসেমিয়ার কোনো কজ নাই, এটা স্টারভেশন। ল্যাকটিক অ্যাসিডোসিসে ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশনটা হবে। রেনাল ফেলিওরের ক্ষেত্রে অর্গানিক অ্যাসিড অ্যাকুমুলেশন হবে। আর এক্সোজেনাস অ্যাসিড লোড যেটা, সেটা কি হবে, সেখানে অ্যাসপিরিন পয়জনিং, অ্যাকুমুলেশন অফ স্যালিসাইলেট, মিথানল অ্যাকুমুলেশন, দ্য অ্যাকুমুলেশন অফ দ্য ফরমেট, আর ইথাইলিন গ্লাইকল পয়জনিং, অ্যাকুমুলেশন অফ গ্লাইকোলাইড এবং অক্সালেট। এটা নিয়ে অনেক আগে খুবই হচ্ছে প্যারাসিটামল সিরাপে যেটা পাওয়া যেত, এটার জন্য অনেক পেশেন্ট মারা গেছে, বাচ্চা মারা গেছে, সেই ইথাইলিন গ্লাইকল পয়জনিং মাত্র প্যারাসিটামল সিরাপ ছিল যেটা। এগুলো হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হবে, এখানে প্রাইমারি ইভেন্টসটা হবে কি বাইকার্বনেট, প্রাইমারি ইভেন্টসটা হবে বাইকার্বনেট, প্রাইমারি ইভেন্টস হবে বাইকার্বনেটটা কম্পেনসেট। এটা কিভাবে করা যায়, যে মেটাবলিক অ্যাসিডোসিস যখন হবে, এটা আমি কম্পেনসেট কিভাবে করা যায়। Acute metabolic acidosis usually compensated by increased respiration. রেসপিরেশনটা ইনক্রিজ করলে সেখানে this causes fall in partial pressure of carbon dioxide and returns pH normal. যদি আমি রেসপিরেশনটা ইনক্রিজ করতে পারি, সেক্ষেত্রে এটা কম্পেনসেট হয়ে যাবে। পিএইচটা তো ডিক্রিজ থাকবে, যেহেতু অ্যাসিডোসিস হেল পিএইচটা ডিক্রিজ থাকবে, এটাকে আমাকে চেষ্টা করতে হবে পিএইচটাকে ইনক্রিজ করা। তো পিএইচটাকে ইনক্রিজ করতে হলে সেখানে আমি রেসপিরেশনটা যদি ঠিকমতো নরমালে নিয়ে আসতে পারি, তাহলে সেই পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে এবং পিএইচটা ইনক্রিজ করবে। এটা হচ্ছে। আর রেনাল কম্পেনসেটর ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট, যেহেতু বাইকার্বনেট রেনাল কস্টটা কি হয়, বাইকার্বনেট লসটা বেশি হয়। তো এই লসটা যাতে না হয়, সেটা কি করতে, লস না করে সেটাকে রিঅ্যাবজর্পশন করে নিতে হবে, টিউবুলসের মাধ্যমে এটাকে রিঅ্যাবজর্পশন করে নিতে হবে, তাহলে বাইকার্বনেট পরিমাণটা বডিতে বাড়বে, সেখানে কম্পেনসেটর হবে। এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে। মেইনলি হচ্ছে যে বাইকার্বনেট যেটা কমে যায় বা অ্যাসিড যেটা বাইরে যায়, অ্যাসিডটা কমাতে হবে, বাইকার্বনেটটা বাড়ায়। এখানে মেইন কজটা হচ্ছে কি, যেহেতু অ্যাসিডোসিস আছে, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেশি হবে, পিএইচটা ডিক্রিজ করবে, এবং রেসপিরেটর যেহেতু সেখানে প্রাইমারি ইভেন্টসটা হবে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। So it is defined as condition in which the decrease in pH is caused primarily by an increase in partial pressure of carbon dioxide due to hypoventilation. কজ গুলা কি হয়, রেসপিরেটরি কজ গুলা কি কি, এটা হচ্ছে অ্যালভেওলার হাইপোভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশন হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বডিতে বেশি থাকবে, এক্সপিরেশনটা হবে না। তাহলে ইনক্রিজ অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড, সেটা একটা কজ। এগুলো ফিজিওলজিক্যাল। প্যাথোলজিক্যাল কজ যেটা, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রোগীতে দেখলে ওয়ার্ডে যদি রোগী দেখো, তখন দেখবা যে সুদি বাই কার্বনের ইনফেকশন করে। তো নিউমোনিয়া রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে, নিউমোনিয়া, এমফাইসেমিয়া, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাকুইট এক্সারবেশন অ্যাজমা, এগুলো সবগুলো হচ্ছে রেসপিরেটরি কজ। পলিমাইলাইটিস, সেখানে রেসপিরেটরি ফেলিওরটা হতে পারে। ড্যামেজ টু দি রেসপিরেটরি সেন্টার অন মেডুলা অবলাঙ্গোটা, আর ডিপ্রেশন অফ রেসপিরেটরি সেন্টার বাই অপিয়াম অর বারবিচুরেট পয়জনিং, এগুলো হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিসটা আমি কম্পেনসেট কিভাবে করব? Respiratory acidosis is compensated by renal mechanism. As a compensation, increase partial carbon stimulate hydrogen secretion by the renal tube, causing increased bicarbonate reabsorption. The excess hydrogen ion remaining in the tubal cell combined with buffer, especially ammonia, which leads to the generation of new bicarbonate that is added back to the blood. This changes return plasma pH towards normal. তো এই ক্ষেত্রে কি হবে, এখানে আমি বাইকার্বনেট যেটা বাইকার্বনেট যেটা কমে যাবে, বাইকার্বনেটটাকে বাড়াতে হবে এবং অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে কমাতে হবে। এটা হচ্ছে কম্পেনসেট করতে হবে। যেমন এখানে তো ইকুয়েশনের মাধ্যমে যেটা বলা হচ্ছে যে ইনক্রিজ পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড হলে কি হবে,
যে কি হবে, ইনক্রিজ পিএইচ হবে, ইনক্রিজ হাইড্রোজেন আয়ন হবে, সিক্রেশনটা হবে। তো সিক্রেশনটা এখন হাইড্রোজেন আয়ন যখন সিক্রেশনটা বেশি হবে, মানে রেনাল টিউবুলার 2D বাই কার্ভটা রিঅ্যাবজর্পশন হবে, তখন এখানে পিএইচটা ইনক্রিজ হবে। ক্লিনিক্যাল ইফেক্ট অফ অ্যাসিডোসিস, এই যে মেটাবলিক অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে ক্লিনিক্যাল ইফেক্ট কি হতে পারে? যেমন মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কজেস হাইপারভেন্টিলেশন, ডিপ র্যাপিড গ্যাসপিং রেসপিরেশন হবে, যেটা আমি আগে বলতে চাই কসমাল ব্রিদিং। কসমাল ব্রিদিং এটা হচ্ছে ডিপ র্যাপিড গ্যাসপিং রেসপিরেশন। আরেকটা আছে কিন্তু কসমাল সাইন, কসমাল ব্রিদিং এবং কসমাল সাইন দুটা কিন্তু দুই জিনিস। কে বলতে পারবে? কসমাল ব্রিদিংটা বললাম, র্যাপিড ডিপ র্যাপিড গ্যাসপিং রেসপিরেশন। কসমাল সাইনটা কি? কে বলতে পারবে? কেউ বলতে পারবা? জি স্যার। আচ্ছা, আমি তো প্রশ্ন করলাম, তোমরা তো কেউ রিপ্লাই দিচ্ছ না। কসমাল ব্রিদিংটা কি আর কসমাল সাইনটা কি? কেউ পারবে না, না? আচ্ছা, আমি বলে দিই, আমি কসমাল ব্রিদিংটা আমি বললাম, সেটা হচ্ছে ডিপ র্যাপিড এবং গ্যাসপিড রেসপিরেশন। এটা হচ্ছে ডিপ র্যাপিড এবং গ্যাসপিড রেসপিরেশন। কসমাল ব্রিদিং লাং লাং রেসপিরেশন এটা। আর কসমাল সাইনটা হচ্ছে ইনক্রিজ ভেনাস জুগুলার প্রেসার। জুগুলার ভেনাস প্রেসারটা ইনক্রিজ হবে ডিউ টু রাইট হার্ট ফেলিউর, এটা হচ্ছে সাইন, কসমাল সাইন। তো হার্ট কজে যেটা হবে এটা হবে সাইন, এবং লাং কজে যেটা হবে ব্রিদিং, কসমাল ব্রিদিং। বুঝা গেছে এটা? আর রাইট হার্ট রেট অনেক সময় দেখা যায় জুগুলার ভেনাস প্রেসারটা রেইজ হয়। এটা তোমরা ওয়ার্ডে এরকম রোগী অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায় ওয়ার্ডে, তোমরা এগুলো দেখতে পাবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস ক্ষেত্রে যেটা ক্লিনিক্যাল ইফেক্ট যেটা বললাম যে কসমাল ব্রিদিংটা হচ্ছে। আর রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে কি হবে? মানে এগুলো হচ্ছে তোমার অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল ইফেক্ট যেটা বললাম, হাইপার ভেন্টিলেশন যেটা হবে। আর রেসপিরেটরি অ্যালকালিসিসটা কি? অ্যালকালিসিস এখানে হচ্ছে রেসপিরেটরি মানে লাং কজ এখানে হবে, এবং অ্যালকালিসিস হবে মেইন জিনিসটা কি হবে এখানে, বাইকার্বনেট আয়নটা ইনক্রিজ হবে বেশি, ডিক্রিজ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, রেসপিরেটরি অ্যালকালিসিস। তো এখানে কজ কি? রেসপিরেটরি অ্যালকালিসিস কজ কমন কজ যেগুলি, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল হাই অ্যালটিটিউড যেটা লো অক্সিজেন কন্টেন্ট অ্যাটমসফিয়ার, আর হিস্টোরিক্যাল হাইপারভেন্টিলেশন, মেনিনজাইটিস, আর এটা হচ্ছে এনকেফালাইটিস। হিস্টোরিক্যাল হাইপারভেন্টিলেশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। হিস্টোরিক্যাল হাইপারভেন্টিলেশন পেশেন্ট কিন্তু অনেক সময় পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের হয়, ইয়াং বয়সে মেয়েদের যেটা বেশি হয় হিস্টোরিক্যাল হাইপারভেন্টিলেশন, সেটা পাওয়া যায়, অনেক রোগী পাওয়া যায়। আর মেনিনজাইটিস, এনকেফালাইটিস এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালিসিস। সেলিসাইড পয়জন, এটা আগে বলছি, সেলিসাইড পয়জন এটা হেপাটিক কমা হয়। এখন রেসপিরেটরি অ্যালকালিসিস কম্পেনসেটটা কি করবে, কিভাবে আমরা করব? এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বা সেক্রেশনটা রিডাকশন করতে হবে এবং ইনক্রিজ করতে হবে বাইকার্বনেট এক্সক্রিশন, এটা হবে ইউরিনারি সিস্টেমের মাধ্যমে, ইউরিনারি এক্সক্রিশন অফ বাইকার্বনেট। আর হাইড্রোজেন সিক্রেশনটা রিডিউস করতে হবে, এটা হচ্ছে কম্পেনসেট করে না, কম্পেনসেটটা হবে যেহেতু যখন বাইকার্বনেট যেহেতু বাইকার্বনেট আয়নটা বেশি হয়ে যাচ্ছে, সেটাকে এক্সক্রিশন করবে। তো মেইনলি যেটা করা হচ্ছে রেনাল কম্পেনসেশনটা হয়, ইউরিনারি এক্সক্রিশন অফ বাইকার্বনেট। ক্লিনিক্যাল ইফেক্ট হাইপোভেন্টিলেশন, কনফিউশন, মাসেল ক্র্যাম্প, টিটানি, প্যারাস্থেসিয়া। তারপরে আসো মেটাবলিক অ্যালকালিসিস ক্ষেত্রে, এটা মেটাবলিক কজ। তাহলে এখানে বাইকার্বনেট আয়নটা প্রাইমারি ইভেন্টস যেটা হবে, বাইকার্বনেট আয়নটা বেশি হবে, তাহলে পিএইচটা ইনক্রিজ হবে, হাইড্রোজেন আয়নটা কম। কজ কি হতে পারে? কজ এখানে লসটা বেশি, ভমিটিং ইন গ্যাস্ট্রিক কন্টেন্ট, ইনজেকশন অফ অ্যালকালাইন ড্রাগ, ইনজেকশন সোডিয়াম বাইকার্ব ফর গ্যাস্ট্রাইটিস। এটা অনেক বেশিরভাগই তো এখন দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, সেটাও কিন্তু একটা খারাপ দিক আছে। Injection of alkaline drugs, excess aldosterone secretion, potassium depletion due to
ডায়াবেটিস, এগুলো হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এখানে যেহেতু অ্যালকালাইসিস, সেখানে প্রাইমারি ইফেক্টস হবে বাইকার্বনেটস। বাইকার্বনেটস তো প্রাইমারি ইফেক্টসটা এখানে ইনক্রিজ করবে। কম্পেনসেট কিভাবে হবে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে? The respiratory mechanism initially compensated by hyperventilation, which raises partial pressure of carbon dioxide. This is slowly taken over by the renal mechanism, which extract more bicarbonate. Both of these help return plasma pH towards normal. এইটা এখানে যেটা বলা হচ্ছে যে এখানে বাইকার্বনেট আয়নটা কমায় দিবে। এইবার আসো যেটা আমি মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য দরকার লাগে, সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এইটা একটা শর্ট নোট আসে, শর্ট কোশ্চেন আসে, শর্ট নোটে অ্যানায়ন গ্যাপটা কি? A measurement that is of value in the differential diagnosis of metabolic acidosis is the anion gap. This gap refers to the difference between the total concentration of cation and total concentration of anion in the plasma. Cation এবং অ্যানায়নের ডিফারেন্সটা এই যে এখানে দেখো একটা নরমাল ভ্যালু বলা হচ্ছে 12 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ক্যালকুলেশনটা যেটা অ্যানায়ন গ্যাপের ক্যালকুলেশন, এটা হবে সোডিয়াম থেকে ক্লোরাইড এবং বাইকার্বনেট দুটো হচ্ছে অ্যানায়ন। এই দুইটা সোডিয়াম থেকে বাদ দিলে যে যা থাকে সেটা হচ্ছে নরমাল ভ্যালু অফ দি অ্যানায়ন গ্যাপ। এটাই অ্যানায়ন গ্যাপ। সোডিয়াম থেকে বাদ যাবে ক্লোরাইড এবং বাইকার্বনেট, এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। নরমাল ভ্যালু হচ্ছে 12 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই যে গ্যাপ যেটা আছে, গ্যাপে কি থাকে? এসব যেসব যে সাবস্টেন্স গুলো আমরা যে সাবস্টেন্স গুলো থাকে সেগুলো কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি না। সেই গ্যাপ, এই গ্যাপের মধ্যে কি থাকে, এই গ্যাপের ভিতরে কি থাকে, কি মেজারমেন্ট যেগুলো আমরা মেজারমেন্ট করতে পারি না। একটা হচ্ছে যে পলিঅ্যানায়নিক প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, ইনঅর্গানিক ফসফেট, সালফেট। আরেকটা হচ্ছে আয়নস অফ ইনঅর্গানিক অ্যাসিড, যেমন ল্যাকটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোঅ্যাসিটেট। এগুলি হচ্ছে এইসব সাবস্টেন্স গুলো থাকে যেটা এই গ্যাপের ভিতরে, যেটা আমরা নরমালি এস্টিমেট করতে পারি না। তাহলে ক্যাটায়নের থেকে অ্যানায়নের ভাগ বিয়োগ করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এবং এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, এটা আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে বলি। যেমন মেটাবলিক অ্যাসিডোসিসের আমি কজ যেটা বললাম, একটা হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ দিয়ে কজ আছে, আর একটা হচ্ছে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। তো মেটাবলিক অ্যাসিডোসিস আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি। ইনক্রিজ কখন হবে? যেটা ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, যেটা আমি আগে বলছি, যেটা মেটাবলিক অ্যাসিডোসিস, ডিউটিক ল্যাকটিক অ্যাসিডোসিস এবং রেনাল ফেইলিউরের ক্ষেত্রে। এটা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। এটার সাথে বলতে হবে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা আমরা করে থাকি। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা যখন বলে যে সিরাম ইলেকট্রোলাইট, কোনো পেশেন্টে আমরা সিরাম ইলেকট্রোলাইট টেস্টটা করে থাকি, সেখানে আসলে রেজাল্টটা বেশিরভাগ ক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডটা দেয়, সেখানে কিন্তু বাইকার্বনেটটা দেওয়া উচিত। রেজাল্টটা বাইকার্বনেটটা দিলে পুরোপুরি ক্লিয়ার ইলেকট্রোলাইট টেস্টটা হবে। এই হচ্ছে অ্যাসিড বেস ইমব্যালেন্সের ভিতরে এতটুকু তোমাদের জানলে হবে। তোমাদের ফোর্থ ইয়ারের জন্য এতটুকু। আগে তো ডিটেলস তো আগেই পড়ে আসছো, আর ডিটেলস এখানে দরকার নাই।